আজকে আমি সি প্রোগ্রামিং এ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কমেন্টিং এবং ভেরিয়েবল। তো কমেন্টিং এবং ভেরিয়েবল নিয়ে আলোচনা করার পূর্বে আমি যে জিনিসটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে কিভাবে তোমরা চাইলে একটি পূর্বে তৈরি করা সি প্রোগ্রাম খুব সহজেই ডিপ সি প্লাস প্লাস এর মধ্যে ব্যবহার করতে পারো। তো সেটি আমি দেখাচ্ছি। সেটি করার জন্য ধরো মনে করো যে তুমি একটি প্রোগ্রাম পাচ্ছ যেটার এক্সটেনশন হচ্ছে সি। সেই জিনিসটা আসলে ডেভ সি প্লাস প্লাসে কিভাবে ব্যবহার করবা। তো সেটার জন্য আহ, যেটি করতে হবে, আমি এখানে এক্সাম্পল স্বরূপ একটি ফাইল তৈরি করছি, নোট নোট টেক্সট ফাইল। তার জন্য আমি রাইট ক্লিক করার পর নিউ টিপছি, নিউ টিপার পর টেক্সট ডকুমেন্ট প্রেস করলাম। তো আজকে আমি যেহেতু ভেরিয়েবল এবং কমেন্ট এবং ভেরিয়েবল নিয়ে পড়াতে চাচ্ছি, তো সেহেতু আমি কমেন্টের কম এবং ভেরিয়েবল var এই কথা দিয়ে একটি ফাইল তৈরি করলাম। তো এখন সেভ করে দিচ্ছি। সেভ করার পর কিন্তু এখানে টেক্সট ফাইল দেখা যাচ্ছে, তার এক্সটেনশন ডট টিএক্সটি দেখা যাচ্ছে। তো তোমাদের কম্পিউটারে অনেকেরই হয়তো বা ডট টিএক্সটি ফাইল নাও দেখা থাকতে পারে। তো তার জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে অপশনসে যাবে, অথবা উইন্ডোজ এক্সপি তে ফোল্ডার অপশন বলে একটি মেনু পাবা। সেটি ক্লিক করবা। ক্লিক করার পর চেঞ্জ ফোল্ডার অপশনে যাবা। আমি উইন্ডোজ 8.1 ব্যবহার করছি, তো এটাতে এইভাবে করতে হয়। ফোল্ডার্স অপশনে যাবা, যাওয়ার পর ভিউসে যাবা। ভিউসে যাওয়ার পর হাইড এক্সটেনশনস ফর নন ফাইল বলে একটি কথা পাবা। এটাকে তোমাদের চেক পাবা। তো আমি চেক করে দিচ্ছি। চেক করার পর দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কোনো এক্সটেনশন পাওয়া যাচ্ছে না। তো তোমাদের অনেকেরই এই এই অবস্থায় থাকতে পারে কম্পিউটার। তো সেটার জন্য তোমরা ফোল্ডার অপশনে যাবে, যাওয়ার পর ভিউয়ে যাওয়ার পর সেখান থেকে হাইড এক্সটেনশন ফর নন ফাইল এটা আনচেক করে দিবে। আনচেক করার পর তুমি এক্সটেনশন দেখতে পাবে। তো এক্সটেনশন দেখতে পাওয়ার পর তোমায় এখন এই এক্সটেনশনটা চেঞ্জ করতে পারবে। তো এখন আমি এক্সটেনশনটা চেঞ্জ করে ফেললাম। তো এটা কিন্তু এখন সি ফাইল হিসেবে গণ্য হবে। তো এখন আমি এটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ ওয়ার্ডপ্যাডে খুলছি। ওয়ার্ডপ্যাডে খুলে এখানে আমি জাস্ট ওয়ার্ডপ্যাডেই প্রোগ্রাম লেখা শুরু করছি। আমরা সি প্রোগ্রামিং এ আগে বলেছিলাম যে একটি লাইব্রেরি বা হেডার ফাইল ইনক্লুড করা লাগবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড আইও ডট এইচ। তো সেটির জন্য আমি এখানে কোডটা লিখছি। আচ্ছা, এই কোডটা লিখলাম। এই কোডটা লিখে বোঝা যাচ্ছে যে আমি জাস্ট কোনো কিছু এখানে লিখলে এই জিনিসটার মধ্যে আসলে থাকলো। থাকার পর এখন ধরলাম যে এটা একটা সি প্রোগ্রাম। আমি এখন এটাকে কিভাবে ডেভ সি প্লাস প্লাসে রান করাবো। খুব সহজ। ডিপ সি প্লাস প্লাস ওপেন করবো, করার পর ফাইলে যাব, ওপেনে যাব। আমার এটা যে ফোল্ডারে ছিল সেই ফোল্ডারে সিলেক্ট করবো, করার পর ওপেন করব। ওপেন করার পর আমি কিন্তু এখন সেই আমার যে কোডটা ছিল ইনক্লুড লাইব্রেরিটা, সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। তা এখন আমি সি প্রোগ্রামিং এর কমেন্টিং সম্পর্কে আলোচনা করব। তো কমেন্টিং আসলে জিনিসটা কি? কমেন্টিং হচ্ছে এমন একটি প্রোগ্রামিং জিনিস যার মধ্যে তুমি এক্সট্রা ইনফরমেশন লিখতে পারো, এক্সট্রা কথা লিখতে পারো, যেটা আসলে প্রোগ্রামটা রান করার সময় সেটা প্রোগ্রামে শো করবে না। তো শো না করার এটার সুবিধাটা কি? এটা সুবিধাটা হচ্ছে এমন যে তুমি এক্সট্রা ইনফরমেশন দিতে পারো, যেটা হয়তোবা তুমি নিজেই যখন পরবর্তীতে প্রোগ্রাম খুলবে তখন তুমি ওই ইনফরমেশনটা দেখে তুমি প্রোগ্রামটা বুঝতে পারবে যে আসলে প্রোগ্রামটা কিভাবে কাজ করছে। তো আরো একটা সুবিধা হচ্ছে যে তোমার কোডটা যখন অন্য কেউ পড়বে তখনও কিন্তু সে তোমার লেখা এক্সট্রা ইনফরমেশন দেখে সে প্রোগ্রামটা সম্পর্কে আইডিয়া করে নিতে পারবে। তো আমি এখন একটি উদাহরণের মাধ্যমে কমেন্ট করা দেখিয়ে দিচ্ছি। তো কমেন্ট আসলে দুই প্রকার হয়, একটি হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আর একটি হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। তো প্রথমে আমি সিঙ্গেল লাইন কমেন্ট কিভাবে করে সেটি দেখাচ্ছি। তো সিঙ্গেল লাইন কমেন্ট লেখার সময় যে নোটেশন ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ডাবল স্ল্যাশ। ডাবল স্ল্যাশ লেখার পর তুমি তোমার যে এক্সট্রা ইনফরমেশন দিতে যাচ্ছ সেই এক্সট্রা ইনফরমেশন দিতে পারো। যেমন আমি চাচ্ছি এখানে একটি মেইন ফাংশন তৈরি করতে। তো আমি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, দিস ইজ দ্য মেইন ফাংশন।
তো এই যে এক্সট্রা ইনফরমেশন দিলাম, এটা কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে সবুজ, হালকা সবুজ কালার হয়েছে। তো হালকা সবুজ কালার হয়ে থাকার মানে হচ্ছে যেটি আসলে একটি কমেন্টেড স্টেটমেন্ট, যেটি প্রোগ্রাম রান করার সময় এটা প্রোগ্রামের দেখা যাবে না, বা এটা প্রোগ্রাম দেখাও যাবে না, এবং এটা টোটালি প্রোগ্রাম রান করার সময় এটা টোটালি ইগনোরড হবে। তো এখন আমি মেইন ফাংশন তৈরি করছি। মেইন ফাংশন তৈরি করার নিয়ম হচ্ছে ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট অথবা প্যারেন্থেসিস, এরপর কার্লি ব্রেস অথবা সেকেন্ড ব্র্যাকেট, তারপর আমাকে যে কথাটি লিখতে হবে রিটার্ন 0। এটা মনে করে ফেলতে হবে, এটা 3-4 বার প্র্যাকটিস করলে এটা খুব সহজে মনে থাকবে। তো এটা লেখার পর এখন আমি চাচ্ছি যে এখানে কোনো কিছু প্রিন্ট করতে। তো আমি আগে দেখেছিলাম যে প্রিন্ট কিভাবে করতে হবে। প্রিন্টএফ নামের একটি ফাংশন লিখতে হবে এবং তার মধ্যে আমাকে ডাবল কোটের মধ্যে কিছু লিখতে হবে। তো হ্যালো ফ্রম সি কথাটা লিখলাম, ফাংশন লেখার সময় আমাকে শেষের দিকে আমাকে সেমিকোলন দিতে হবে। তো এখন এই প্রোগ্রামটা আবারও রান করি। এটা গত ক্লাসে দেখানো হয়েছিল, এখানে শুধুমাত্র যে জিনিসটা অ্যাড করা হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। তো এটা আমি এখন কম্পাইল করলাম। কম্পাইল করার পর এক্সিকিউট করছি। তো এখানে দেখা যাচ্ছে যে আমার একটি এরর হয়েছে। কি এরর হয়েছে? এরর যেটা হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি আসলে একটি লেস দেন চিহ্ন ব্যবহার করেছি, যেটা আসলে ভুল। তো এরকম তোমরা প্রায় সময় ভুল করবা, ভুলের কারণে তোমাদের কিন্তু প্রোগ্রাম রান করবে না এবং সেই এররটা কিন্তু মার্ক করে দেবে। এটা ডেভ সি প্লাস প্লাসের একটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো যাই হোক, আমি একটি আবার কম্পাইল করি। এখন এটা কম্পাইল হলো, কোনো এরর নেই, কোনো ওয়ার্নিং নেই, এবং এটাকে আমি যদি রান করি তাহলে দেখতে পাবো হ্যালো ফ্রম সি দেখা যাচ্ছে। তো এখন সিঙ্গেল লাইন কমেন্ট করার পর আমি এখন চাচ্ছি মাল্টি লাইন কমেন্ট করতে। তো মাল্টি লাইন কমেন্টের মধ্যে আমি মাল্টিপল লাইন ব্যবহার করতে পারবো। তো যেমন আমি এখানে একটি মাল্টিপল লাইন কমেন্ট করছি। তো মাল্টিপল লাইন কমেন্ট করার নোটেশন যেটি ব্যবহার করতে হয় সেটা হচ্ছে দুটো ব্যাকস্ল্যাশ দিবা, তার মাঝখানে দুটো স্টার দিবা, দেওয়ার পর তুমি এখানে মাল্টি লাইন স্টেটমেন্ট লিখতে পারো। যেমন আমি এখানে মাল্টি লাইন যে স্টেটমেন্টটি লিখতে যাচ্ছি যে দিস ইজ এ সি প্রোগ্রাম ফর দিস ইজ এ সি program for commenting and variables। এখন এই যে কথাটা লিখলাম এটা কিন্তু মাল্টিপল লাইনে চলে গেল এবং সবুজ রঙের দেখা যাচ্ছে, হালকা সবুজ রঙের। তো এখন আমি যদি রান করি প্রোগ্রামটা, কম্পাইল করলাম প্রথমে, তারপর রান করি, দেখা যাবে যে কোথাও কিন্তু এই দিস ইজ এ সি প্রোগ্রাম ফর কমেন্টিং অ্যান্ড ভেরিয়েবলস এবং দিস ইজ দ্য মেইন ফাংশন, এই কথাটা কিন্তু কোথাও প্রোগ্রামে দেখা যাচ্ছে না, এবং এই টোটাল ইনফরমেশনটা প্রোগ্রাম রান করার ব্যাকগ্রাউন্ডে কিন্তু টোটালি ইগনোরড হচ্ছে, এবং এই ইগনোরড হওয়ার কারণটা হচ্ছে এটা আসলে কমেন্টেড করা হয়েছে। তো এখন আমি কিছু ভুল ইচ্ছাকৃতভাবে করি যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা কি কি ভুলের সম্মুখীন হতে পারো এবং সেগুলোকে কিভাবে আসলে ভুলটাকে ঠিক করা যায়। তা আমি কোনো কারণে যদি মাল্টিলাইন কমেন্টের এন্ড ট্যাগ দিতে ভুলে যাই, তাহলে দেখা যাবে যে টোটালটাই কিন্তু কমেন্টেড হয়ে যাচ্ছে। কারণ কি, সে আসলে গুনছে যে এখান থেকে শুরু হচ্ছে কমেন্ট, এবং এ আসলে খুঁজছে যে কোথায় আসলে এর শেষ কোথায় সেটা সে খুঁজছে। তো যেহেতু খুঁজে পায়নি, সেহেতু সে সবটাকে কিন্তু কমেন্টেড করে ফেলেছে। তো এটা কিন্তু করা যাবে না, এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, তো এটাকে ঠিক করার উপায় হচ্ছে যে আমি যেখানে আসলে কমেন্ট করতে চাচ্ছি সেখানে আমি এন্ড ট্যাগ দেবো। ধরো মনে করো আমি ইনক্লুড ইসটাকে আসলে কমেন্টের মধ্যে ইনক্লুড করতে যাচ্ছি, তো এটাকে আমি যদি এন্ড করে দেই তখন কিন্তু টোটালটা কিন্তু আমার আসলে কমেন্টেড হয়ে যাচ্ছে। তো আসলে ইনক্লুড এসটিডিও এইচ এটাকে আমি কমেন্ট করতে চাচ্ছি না, আমি আগের পজিশনে ফিরে যাচ্ছি। তো আমার কিন্তু তখন ইনক্লুড এইচটা কমেন্টের বাইরে চলে গেল, ইনক্লুড এসটিডিও এইচ লিপটা। তো আরেকটি যে ভুল হতে পারে যে আমরা মাল্টি লাইন কমেন্ট আবার সিঙ্গেল লাইনে লিখে ফেলতে পারি সিঙ্গেল লাইন কমেন্টের নোটেশন ব্যবহার করে। তো তখন কি ভুল হতে পারে? তো যেমন এখানে আসলে এটা মাল্টি লাইন কমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমি কোনো কারণে ভুল করে আসলে সিঙ্গেল লাইন কমেন্ট নোটেশনে ব্যবহার করেছি।
তো দেখা যাচ্ছে যে ভেরিয়েবল যেটা সেকেন্ড লাইনে শুরু হচ্ছে সেটা কিন্তু আসলে কমেন্টেড হয়নি। তো না হওয়ার কারণে আমি যদি এখন এই প্রোগ্রামটা কম্পাইল করি, এটা কিন্তু আর কম্পাইল হবে না, এখানে একটা খুব বাজে এরর দেখাচ্ছে, তাই না? এবং সেটা একেবারে হেডার ফাইল সহ এররটা দেখা যাচ্ছে। তো এটা করা যাবে না, এটা করলে তোমরা এরকম ভুল পাবা। তো সেটাকে তোমরা এটা করতে পারো, হয় একবারে মাল্টিলাইন কমেন্ট করতে পারো, অথবা তুমি চাইলে সিঙ্গেল লাইন কমেন্ট দুবার ব্যবহার করতে পারো। তো এখন তুমি এটাকে যদি এক্সিকিউট করো, কম্পাইল করো, কোনো এরর নেই, কোনো ওয়ার্নিং নেই, এবং রান করো, তাহলে কিন্তু আমি সেই আগের পজিশনে চলে গেলাম এবং আমার প্রোগ্রামটা ঠিক আছে। তো এখন আমি যেই জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভেরিয়েবল। তো তোমরা যখন অঙ্ক করবে তখন আসলে ভেরিয়েবল সম্পর্কে অলরেডি ধারণা পেয়েছো। যেমন আমরা যখন অঙ্ক করি তখন ভ্যালু নেই এক্স ভ্যালু, এক্স ইকুয়ালস 5। তো এটার মানেটা কি হচ্ছে? এখানে বোঝাচ্ছে যে এক্স হচ্ছে একটা অজানা রাশি যার ভ্যালু হচ্ছে 5। তো প্রোগ্রামিং ক্ষেত্রে ভেরিয়েবলটা অনেকটা ধারণা এরকমই। তো ভেরিয়েবল হচ্ছে প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটি কন্টেইনার বা ধারক, যার মধ্যে তুমি চাইলে যে কোনো টাইপের ভ্যালু দিতে পারো। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে এখানে ভেরিয়েবল নেমটা হচ্ছে ইকুয়াল সাইনের বাম পাশে যেটা, অর্থাৎ এক্স, এটা হচ্ছে ভেরিয়েবল নেম, আর ভ্যালু হচ্ছে 5। তো সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে অঙ্কের মতো শুধু এক্স ইকুয়ালস 5 লিখলেই ভেরিয়েবল হিসেবে কাউন্ট হবে না। তার জন্য আমাকে এক্সট্রা যে ইনফরমেশন ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এই ভেরিয়েবলের ডাটা টাইপ ব্যবহার করতে হবে। তো তাহলে সিতে প্রোগ্রামিং ভেরিয়েবল লেখার নিয়ম হচ্ছে প্রথমে ডাটা টাইপ লিখতে হবে, তারপর একটা স্পেস দিতে হবে, তারপর ভেরিয়েবল নেম লিখতে হবে, তারপর তার ভ্যালু দিতে হবে। তো এটা ভেরিয়েবল একটা ভ্যালু সহ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো। তো এখন এই ভেরিয়েবলটাকে আমি চাচ্ছি ব্যবহার করতে। তো হ্যালো ফ্রম সি কথার পর আমি চাচ্ছি এক্স ইজ সামথিং, এই কথাটা প্রিন্ট করতে। এক্স ইজ ভ্যালু অফ এক্স ইজ, আমি চাচ্ছি 5 প্রিন্ট করতে। তো আমি এখানে একটু কমেন্টের ব্যবহার করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কমেন্টের ব্যবহারটা কেমন হতে পারে। হেয়ার শোস দ্য ভ্যালু অফ এক্স, এই কথাটা লিখলাম, মানে এখন অন্য কেউ যদি এই কোডটা পড়ে তখন কিন্তু সে বুঝতে পারবে যে আসলে আমি কি করতে যাচ্ছি। তো এখন আমি যেই ভেরিয়েবলটাকে এখানে শো করতে চাই, তো সেটা শো করার জন্য সেই ভেরিয়েবলটাকে এই ডাবল কোটের শেষে একটি কমা দিয়ে সেই ভেরিয়েবলকে লিখতে হবে। এবং লেখার পর আমি যেখানে শো করতে চাই সেখানে %d কথা লিখতে হবে। তো এটা হচ্ছে সি এর নিয়ম। আসলে যখন আমি কোনো ইন্টিজার টাইপের ভেরিয়েবলের ভ্যালু লিখতে চাবো তখন সেটাকে যেখানে আমি শো করতে চাই সেখানে %d কথাটা লিখতে হবে। তো আমি এখানে আরেকটা একটু ইনফরমেশন দেই, and %d is used for showing integer variable। এখন আমি আসলে প্রিন্ট করে দেখি যে দ্য ভ্যালু অফ এক্স ইজ 5 আসলে প্রিন্ট হয় নাকি। কম্পাইল এন্ড রান ডাইরেক্টলি করে দেই। তো দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ভ্যালু অফ এক্স ইজ 5 হয়ে গেছে। তো এখানে আর একটা জিনিস দেখার প্রয়োজন, সেটা হচ্ছে হ্যালো ফ্রম সি ভ্যালু অফ এক্স ইজ 5, এই কথাটা আসলো কেন? কারণটা হচ্ছে যে আসলে এই সি এর পর আসলে একটা নিউ লাইন বা পরের লাইনে যাওয়ার যে কথা, এই কথাটা কিন্তু আমি সি প্রোগ্রামে লিখিনি। তো সেটা লেখার নিয়ম হচ্ছে যে আমাকে যেখানে আমি নিউ লাইন তৈরি করতে যাচ্ছি বা এক লাইন পরে তৈরি করতে যাচ্ছি সেখানে ব্যাকস্ল্যাশ ইন কথাটা লিখতে হবে। লেখার পর আমি যদি এটাকে সেভ করি, সেভ করার পর আমি যদি এটাকে এক্সিকিউট করি, তাহলে দেখা যাবে আমার এটা কিন্তু নিউ লাইনে চলে এসেছে খুব সহজেই। তো এখন আমি ভেরিয়েবল যে ব্যবহার করলাম, আমি আসলে এখানে একটি কাজ করে ফেলেছিলাম, যে সেটি হচ্ছে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার ভ্যালু দিয়েছি। তো
তো এখন আমি কিন্তু চাইলে যদি 2-3টা ভেরিয়েবল যদি আমি ইন্টিজার টাইপের ভ্যালু নিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, তো তখন আমি কি করব? তখন আমি যেটা করব সেটা হচ্ছে, যেমন আমি যদি ইন্ট এবিসি নামে 3টা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করতে যাচ্ছি, তো সেটাকে ব্যবহার করার জন্য প্রত্যেকটা ভেরিয়েবলকে জাস্ট কমা সেপারেট করে লিখতে হবে, এ কমা বি কমা সি লিখতে হবে। তো এখন এখানে আমি জাস্ট ভেরিয়েবল 3টা ইন্টিজার টাইপ ভেরিয়েবল জাস্ট ডিক্লেয়ার করলাম, এর ভ্যালু আমি দেইনি। তো এখন আমি এভাবে জাস্ট ভ্যালু না দিয়েও কিন্তু ভেরিয়েবল কল করতে পারি। তো এইখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালুটা দিয়ে দেওয়া হচ্ছে বা ইনিশিয়ালাইজ করে দেওয়া হচ্ছে, আর ইন্টিজার টাইপ ভেরিয়েবলের দ্বিতীয় লাইনের ক্ষেত্রে জাস্ট আমি ডিক্লেয়ার করেছি বাট কোনো ভ্যালু আমি দিইনি এখানে। তো আমি চাচ্ছি একটি প্রোগ্রামিং এর মাধ্যমে এ প্লাস বি এর ভ্যালুটাকে সিতে ব্যবহার করতে, এবং মানে মূল কথা হচ্ছে সিকুয়ালস এ প্লাস বি এরকম একটি যোগ অঙ্ক করতে, এবং সেই যোগ অঙ্ক করে প্রোগ্রামিং এর মাধ্যমে প্রিন্ট করে ফেলি। সেটা কি প্রোগ্রামিং করা সম্ভব? অবশ্যই সম্ভব, এর জন্যই প্রোগ্রামিং তৈরি করা। তো আমি এর ভ্যালু দিচ্ছি 10 আর বি এর ভ্যালু দিচ্ছি 20। তো এটার যোগফলকে আমি দেখাতে যাচ্ছি সি ভেরিয়েবলের মধ্যে। তো তার মধ্যে আমি এ প্লাস বি এই দুটা ভেরিয়েবলের কে পাস করে দিলাম, এবং সেটাকে আমি চাচ্ছি আমি নতুন করে প্রিন্ট করতে। তো আমি এই লাইনটি কপি করে ফেললাম, কপি করে আমি ভ্যালু অফ সি অর ভ্যালু অফ এক্স প্লাস বি ইজ ডি পার্সেন্ট দিচ্ছি, এবং আমি যে ভেরিয়েবলটি এখানে ভ্যালুটা প্রিন্ট করতে যাচ্ছি সেটাকে আমি নিচ্ছি। আমি কোন ভেরিয়েবলটা প্রিন্ট করতে যাচ্ছি? এখানে সি এর ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করতে যাচ্ছি। তো এর জন্য আমি সি এই ভেরিয়েবল কথাটা আমি কমার পর ডান পাশে আমি পাস করে দিলাম। পাস করে দেওয়ার পর এখন আমি দেখি ভ্যালু এ প্লাস বি ইজ 30 আমি পাই নাকি। তো এখানে আমি নিউ লাইন দিয়ে দিচ্ছি, না হলে জিনিসটা দেখতে খারাপ লাগবে। তো দেখা যাচ্ছে যে সি প্রোগ্রামিং এর মাধ্যমে কিন্তু তুমি প্রথমে একটি যোগ অঙ্ক করে ফেললে। মজা, তাই না? আচ্ছা, তো আমি এখন চাচ্ছি যে একই লাইনের মধ্যে দুটা ইন্টিজার ভ্যালু আমি শো করতে। তো সেটা কি করব, সেটা কিভাবে করব? সেটা খুবই সহজ। আমি এখানে দুটা না, আমি আসলে একাধিক যদি করি তাহলে সেটাকে আমি কিভাবে দেখাতে পারি? ভ্যালু এ প্লাস বি এর যে ভ্যালু সিটা আমি সেটাকে দেখালাম। আর আমি এখানে আরো একটু এক্সট্রা ইনফরমেশন কথাটা লিখে দিচ্ছি যে ভ্যালু এ অ্যান্ড বি ইকুয়ালস, আমি চাচ্ছি এখানে আরেকটি ইন্টিজার মানে এই 10 আর এই 20 এর মধ্যে শো করতে। তো সেটা কিভাবে করব? সেটা খুব সহজ। আমি যেখানে শো করতে চাই আমি আগে বলেছি সেখানে আমি পার্সেন্ট ডি লিখে দিব, এ ইকুয়ালস 10 আর বি ইকুয়ালস 20। তো সেটা দিলাম। আর আমি যেই সিকোয়েন্সে আমি এখানে যখন মাল্টিপল আসলে পার্সেন্ট ডি ব্যবহার করা হবে তখন কিন্তু আমার সিকোয়েন্স মেনটেন করা জরুরি। তো আমার এখানে আমি বুঝতে পারছি যে প্রথমে এ হবে, তারপর বি হবে, তারপর সি হবে। তো সেই সিকোয়েন্সটা আমাকে এখানে মেনটেন করার জন্য ডাবল কোটের পর যে কমা থাকবে সেখানে আমাকে ভেরিয়েবলের সিকোয়েন্স অনুযায়ী বসিয়ে দিতে হবে। তো প্রথমে এ, তারপর যেটি হচ্ছে বি, এবং তারপর হচ্ছে সি, এবং প্রত্যেকটা সিকোয়েন্স মেনটেন করার জন্য জাস্ট আমাকে কমা দ্বারা ভেরিয়েবলকে বসিয়ে দিতে হবে। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে কিন্তু আমি খুব সহজে পেয়ে যাচ্ছি ভ্যালু অফ এ ইকুয়ালস 10, ভ্যালু অফ বি ইকুয়ালস 20 এবং ভ্যালু অফ এ প্লাস বি ইজ 30। ওকে, এখন আমি যে জিনিসটি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আরো অনেক ভেরিয়েবল কিন্তু আসলে সিতে পাওয়া যায়। তো এখানে দেখা যাচ্ছে যে আমি বারবার এক্সিকিউট করার কারণে অনেকগুলো এক্সি ফাইল তৈরি হয়ে গেছে। আমি একটা একটা করে ক্লোজ করে দিচ্ছি।
সি প্রোগ্রামিং এ আরো যে যে ভেরিয়েবল পাওয়া যায় সেটা আমরা যদি টিউটোরিয়ালস পয়েন্ট, আমি যে রেফারেন্সের কথা বলেছিলাম সেখানে যদি আমি দেখি, তো এখানে বিভিন্ন টাইপের ভেরিয়েবলের ডেফিনিশন দেওয়া আছে। তো আমি এখানে সেটা নিয়ে আলোচনা করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে যেই ভেরিয়েবল আছে, যে ইন্টিজার, চার, ফ্লোট, ডাবল, এই চার ধরনের ভেরিয়েবল সাধারণত সিতে বেশি ব্যবহার করা হয়। আর অনেক ভেরিয়েবল আছে, তো সেগুলো সম্পর্কে আমি এখানে আলোচনা করছি না। আমরা মূলত এখানে এই চারটি ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। তো এখানে যেটি বলা হলো যে ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যার যেই ডাটা টাইপ হচ্ছে, সেটির ভেরিয়েবলকে প্রকাশ করার জন্য ইন্ট সিম্বল ব্যবহার করা হয়। তাহলে এখন ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা ব্যবহার করার জন্য কোন ভেরিয়েবল ব্যবহার করা হয়? সেটি হচ্ছে ফ্লোট অথবা ডাবল। তো ফ্লোটকে ফ্লোট দ্বারা প্রকাশ করে, এবং এটা আমি একটি ভেরিয়েবল ব্যবহার করছি যার নাম দিচ্ছি ফ্লোট ডাটা টাইপ, এবং ভেরিয়েবল নাম দিচ্ছি এফ, এবং এর ভ্যালুটা দিচ্ছি 12.3। তো দশমিক সংখ্যাকে প্রকাশ করার জন্য ফ্লোট ভেরিয়েবলকে ব্যবহার করা হয়। আর আরেকটি ভেরিয়েবল রয়েছে দশমিক সংখ্যা প্রকাশ করার জন্য, সেটি হচ্ছে ডাবল। সেটিকে ডি ডাবল দ্বারা, ডাবল ডাটা টাইপ দ্বারা প্রকাশ করা হয়, এবং আমি ডাবল যে ভেরিয়েবলটি ব্যবহার করছি সেটির নাম আমি দিচ্ছি ডি। তো এখানে আমি এভাবে না লিখে আমি চাচ্ছি যে 70/3 আর 70/3 এই কথাটা সেম ভ্যালু আমি এখানে প্রকাশ করি। তো এখানে একটা কথা আমি বলছি যে ভাগ, এই ভাগ কথাটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে, আমরা কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু ভাগ চিহ্ন কম্পিউটারের কিন্তু কিবোর্ডের মধ্যে নেই। তো ভাগ দেওয়ার জন্য প্রোগ্রামিং এর যে কাজটা করা হয় সেটা হচ্ছে স্ল্যাশ বা অবলিক চিহ্ন ব্যবহার করা হয়। সেটা মানে হচ্ছে প্রোগ্রামের ক্ষেত্রে ভাগ করা বোঝায়। আর গুণটাকে বোঝায় স্টার চিহ্ন দ্বারা। তো যাই হোক, আমি আগে ভাগের অপারেশনটা দেখিয়ে নিই। তো ফ্লোট আর ডাবল দুটাই দশমিক সংখ্যা প্রকাশ করে, তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এরকম: ফ্লোট হচ্ছে দশমিক সহ অথবা দশমিক সহ ছয় ছয় ডিজিট, অর্থাৎ সে 7 দশমাংশ পর্যন্ত সে হিসাব করতে পারবে। আর ডাবল করতে পারবে তার ডাবল, অনেক অনেকটা ডাবলই, বাট একটু বেশি করে, সেটা হচ্ছে 15 থেকে 16টা দশমিক ঘর পর্যন্ত দেখাতে পারে। তো ফ্লোটের ক্ষেত্রে আমি বলছি দশমিক সহ 7টা, মানে দশমিকের পর 6 ঘর পর্যন্ত যেই নাম্বার পাওয়া যায়, ভগ্নাংশ সংখ্যা, সেটা কিন্তু আমার প্রিন্ট করবে। আর ডাবলের ক্ষেত্রে দশমিকের পর 16 ঘর পর্যন্ত সে প্রিন্ট করতে পারে, মানে দশমিকের পর ঠিক 15টা ঘর পর্যন্ত যাবে, দশমিক সহ 16টা। তো সেটাকে আমি যদি দেখাতে চাই, তো প্রথমে আগে আমি ফ্লোট কিভাবে লিখতে হয় সেটা আমি জেনে নেই। তো আমি বলেছি ইন্টিজার লেখার জন্য %d ব্যবহার করতে হয়। তো ফ্লোট এবং ডাবলের জন্য জিটি ব্যবহার করতে হয়। ফ্লোটের জন্য ব্যবহার করতে হয় %f, এবং ডাবলের জন্য ব্যবহার করতে হয় %lf। তো আমি ঠিক আগের মতোই জাস্ট কপি করে নেই প্রিন্ট করার জন্য। এবং এখানে লিখি ভ্যালু অফ এফ, ভ্যালু অফ ডি, আর ফ্লোটের জন্য আমি লিখি এফ, এবং আমি যে ভেরিয়েবলটাকে আমি ভ্যালু এখানে শো করতে হচ্ছে সেটি এফ লিখলাম। আর ডাবলের ক্ষেত্রে আমার এলএফ লিখতে হবে, %lf লিখলাম, এবং আমি যে ভ্যালুটা শো করতে হচ্ছে সেটিকে আমি লিখলাম। লেখার পর এখন আমি প্রিন্ট করে দেখি কি হয়। তোমরা যদি শিফট ট্যাব চাপো তাহলে এই স্পেসটা পিছনে চলে যাবে, আর যদি ট্যাব চাপো তাহলে স্পেসটা সামনের দিকে এগোবে। তো আমি শিফট ট্যাব চাপছি, চাপার উপর অ্যালাইন্ড হয়ে গেল। তো যাই হোক, এখন আমি আসলে 70/3 এই জিনিসটা আসলে শো করতে পারি নাকি। তো দেখা যাচ্ছে যে আমার কিন্তু এখানে আসলে শো করছে, এবং এখানে দেখা যাচ্ছে যে দুটার ক্ষেত্রে কিন্তু দশমিকের পর আসলে 6 ঘর পর্যন্ত শো করছে।
তো ফ্লোটের ক্ষেত্রে দশমিকের পর 6 ঘর শো করা ঠিক আছে, কিন্তু ডাবলের ক্ষেত্রে দশমিকের পর 6 ঘর শো করছে কেন? তার কারণ হচ্ছে যে দশমিকের পর যদি তুমি 15 ঘর শো করতে চাও তাহলে তোমাকে একটা বিশেষ নোটেশন ব্যবহার করতে হবে। সেটি হচ্ছে পার্সেন্ট 15G ব্যবহার করতে হবে। এখন যদি তুমি এটিকে রান করো তাহলে কিন্তু তুমি দশমিকের পর 15 ঘর পর্যন্ত রেজাল্ট পাবে। ওকে, আমি একটু ভুল করে ফেলেছি। তো দেখা যাচ্ছে যে এখানে আমি চাচ্ছিলাম যে দশমিকের পর আসলে 15 ঘর পর্যন্ত হওয়ার কথা, কিন্তু না, এখানে একেবারে পূর্ণ সংখ্যা 23 দেখাচ্ছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে যখন আমি আসলে 0.15G ব্যবহার করব, এটার আসলে শো করবে যেটা আসলে তোমাকে শো করানোর শো করছে না। এটার কারণ হচ্ছে যে আসলে আমরা একটি ভুল করে ফেলেছি। সেই ভুলটি হচ্ছে যে ফ্লোট নাম্বার লেখার আসলে একটি নিয়ম আছে, সেটা হচ্ছে যে কোনো কিছু যদি একটি পূর্ণ সংখ্যা হয় তাহলে এটাকে একটু দশমিকে লেখা প্রয়োজন। দশমিকে লিখলেই তখন এটাকে ফ্লোট অথবা ডাবল নাম্বার হিসেবে কাউন্ট করবে। তো এখন আমি দশমিক শূন্য বসালাম। বসানোর পর এখন যদি আমি এটাকে এক্সিকিউট করি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে দশমিকের পর কিন্তু আরো এক্সট্রা ঘর চলে এসেছে। তো এটি হচ্ছে পার্সেন্টের পর আসলে আহ, যখন আমি 7 দশমিকের বেশি আমি দেখাতে চাই তখন আমি সেটাকে পার্সেন্ট 15G দ্বারা দেখাবো। তো এখন কথা হচ্ছে যে আমি যদি ফ্লোটের ক্ষেত্রে একই ধরনের যদি আমি কথা দেই, যে আমি যদি যদি এখানে 15G ভ্যালু প্রকাশ করতে চাই তো তাহলে কি এরর দেখা যায়? তো এখানে আমি আহ, আগে এটাকে এক্সিকিউট করি দেখি যে কোনো চেঞ্জ আসছে নাকি। কোনো চেঞ্জ আমি পাইনি। তো এখন আমি যদি এখানে পার্সেন্ট 15G যদি লিখি তাহলে দেখা যাক কি হয়। দেখা যাচ্ছে যে এখানে কিন্তু দশমিকের পর 6 ঘর আসার পর কিন্তু আর যে ভ্যালুগুলা আসছে কিন্তু আসলে এই ভ্যালুগুলো কিন্তু আসলে ভুল দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে যে আমি আগে বলেছিলাম যে যে ফ্লোটের আসলে ক্যাপাসিটি হচ্ছে দশমিকের পর 7 ঘর দেখানো, এরপর কিন্তু আর দশমিক সহ 7 ঘর দেখানো, তো সেটা কিন্তু আর দেখাতে সে পারছে না। এরপর সে জাস্ট দেখাচ্ছে সে র্যান্ডম নাম্বার দেখাচ্ছে, এটা আসলে প্রকৃত রেজাল্ট না। বাট তুমি যদি প্রকৃত রেজাল্ট দশমিকের পর 7 ঘরের পরে পেতে চাও তার জন্য তোমাকে আসলে ডাবল নাম্বার ব্যবহার করতে হবে। তো এটাই ছিল ফ্লোট এবং ডাবলের মধ্যে পার্থক্য এবং কিভাবে আসলে আমরা ফ্লোটের ভ্যালু এবং ডাবলের ভ্যালু প্রকাশ করতে পারি, তো সেটিও দেখতে পেলাম। তো আরেকটি ভেরিয়েবল ডাটা টাইপ রয়েছে, সেটি হচ্ছে ক্যারেক্টার ডাটা টাইপ বা ক্যারেক্টার ডাটা টাইপ। মানে হচ্ছে যে আমরা যদি কোনো লেটার প্রকাশ করতে চাই তো লেটার মানে আমি চাইলে অন্যান্য সাইনও ব্যবহার করতে পারি, যেমন অ্যাট, এ বি সি বা স্টার, এগুলাকে ক্যারেক্টার বলা হচ্ছে। তো সেটাকে প্রকাশ করার জন্য আমার যে ভেরিয়েবলটা ডাটা আসছে সেটা হচ্ছে 4। তো 4 নামের আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের ডাটা টাইপ দিচ্ছি 4 এবং এইখানে ভেরিয়েবলের নাম দিতে যাচ্ছি ডাব্লিউ এবং এর ভ্যালুটা দিতে যাচ্ছি জেড। তো সিতে ক্যারেক্টার বোঝানোর জন্য আহ, আমাকে সিঙ্গেল কোটের মধ্যে ভ্যালু পাস করতে হবে, তাহলে সেটাকে ক্যারেক্টার হিসেবে কাউন্ট করবে। তো আমি এখানে জেড নামের ভ্যালুটা পাস করতে হচ্ছে, সেটাকে সিঙ্গেল কোটের মধ্যে লিখলাম। লেখার পর এখন আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই তো এখানে আমি নিউ লাইন দিয়ে দিচ্ছি। নিউ লাইন দেওয়ার কারণে একটু দেখতে সমস্যা হচ্ছে। তো এখন আমি যদি এখানে এটাকে কপি করে নিই এবং ডাব্লিউ ভ্যালুটাকে যদি পেস্ট করতে চাই, দ্য ভ্যালু অফ ডাব্লিউ ইজ জেড। জেডটা হচ্ছে আমার ভেরিয়েবলটা ডান পাশে চলে যাবে আর বাম পাশে আমাকে তাহলে এখানে কি ব্যবহার করতে হবে, পার্সেন্ট সি ব্যবহার করতে হবে যখন আমি কোনো ক্যারেক্টার টাইপ ভ্যালু শো করতে চাই। তো এটাকে আমি যদি এক্সিকিউট করে নেই তো এখানে আমি এরর পাচ্ছি।
তো আমি যদি নিউ লাইনটা সরিয়ে নেই এবং এক্সিকিউট করি, তাও এরর পাচ্ছি। তো এরর পাওয়ার যে কারণ হচ্ছে আসলে আমার এখানে তো আসলে ভ্যালুটা ছিল, ভেরিয়েবলটা ছিল ডাব্লিউ। আমি যদি এখানে ডাব্লিউটা পেস্ট করি এবং এখানে যদি নিউ লাইনটা রেখে দেই, তাহলে আমি কি পাই? কম্পাইলে রান করার পর আমি কিন্তু এখন যে ডাব্লিউ এর যে ভেরিয়েবল ভ্যালু সেটা কিন্তু আমি পাচ্ছি। তো এটাই ছিল আজকে আমার সি প্রোগ্রামিং এর দ্বিতীয় টিউটোরিয়াল। আশা করি এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল।